ঠাকরে ভার্সাস শিন্ডে ক্রমেই জমে উঠেছে। মহাসংকটের মাঝে কি এবার ময়দানে রাজ ঠাকরে, তেমনই একটা জল্পনা শুরু হয়েছে মারাঠা ভূমে। বালাসাহেব ঠাকরের ভাইপো দলের রাশ হাতে না পেয়ে বিক্ষুব্ধ হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস গঠন করেছেন তিনি। দাদার সংকটে এবার বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন কি সেই রাজ? জানা গিয়েছে গত কয়েকদিনে বিদ্রোহী একনাথ শিন্ডের সঙ্গে কমপক্ষে 4 বার ফোনে কথা হয়েছে রাজের। হাতে যথেষ্ট সংখ্যা থাকলেও কেন সরকার গঠন করছে না শিন্ডে শিবির? রাজনৈতিক মহল মনে করছে এমএনএস এর সঙ্গে যাওয়ার পথ মেপে রাখছেন একনাথ, আর তাতেই জল্পনা তাহলে কি আগে নবনির্মাণ সেনার সঙ্গে যোগ দেওয়ার কথা ভাবছে শিন্ডে শিবির, তারপর কি বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন? অতীত কিন্তু বলছে যে রাজ ঠাকরে কাল কি করবেন বলা মুশকিল। এক্ষেত্রে রাজের সঙ্গে শিন্ডের জোট নাও মানতে পারে বিজেপি, তাহলে উপায় কি? রাজনীতির কারবারিদের মতে এক্ষেত্রে শিন্ডের নতুন দল গড়ুক কিংবা বিজেপিতে সামিল হন বাগী বিধায়করা চাইতে পারে বিজেপি। কিন্তু যাকে নিয়ে উত্তাল মহারাষ্ট্র, সেই একনাথ শিন্ডে, তিনি হিসেব কষেই পা ফেলছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রের মহাসংকটের মধ্যে একটি নতুন নাম উঠে আসছে, রাজ ঠাকরে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই রাজ ঠাকরে যিনি একদা শিবসেনা ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কেননা শিবসেনার রাশ উদ্ধব ঠাকরেকে দেওয়া হয়েছিল। কেন তার নাম উঠে আসছে? শেষ 5 দিনে প্রায় 4 বার কথা বলেছেন রাজ ঠাকরে এবং একনাথ শিন্ডে। মনে করা হচ্ছে, অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই মনে করছেন, যে সম্ভবত একনাথ শিন্ডে তার বাগীদের নিয়ে এমএনএসে যোগ দিতে চান। তারপরে সেই এমএনএস জোট সরকার করবে বিজেপির সাথে। কিন্তু বিজেপি কিন্তু এতে একদমই স্বস্তিতে নেই। তারা জানে যে রাজ ঠাকরে অত্যন্ত ক্যারিসমেটিক লিডার, পপুলার লিডার মহারাষ্ট্রে, কিন্তু তিনি একজন আনপ্রেডিক্টেবল লিডার। তিনি কালকে কি করবেন, কি বলে বসবেন, কি অবস্থান নেবেন, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবং তাই জন্যই তারা এমন একটা পার্টির সাথে জোট সরকারে যেতে চায় না যার রাজ ঠাকরের হাতে থাকবে। তাই জন্য তারা চায়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে যা জানা যাচ্ছে, যে হয় একনাথ শিন্ডে নিজে পার্টি গড়ুক এবং সেই পার্টি বিজেপির সাথে আসুক জোট সরকারে, অথবা একনাথ শিন্ডে বাকিদের নিয়ে বিজেপিতে যোগ দিক। যেরকমটা হবে অপারেশন লোটাসের পর মধ্যপ্রদেশে 22 জন কংগ্রেস বিধায়ক যখন বেরিয়ে এসেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে, তখন তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তারা একসঙ্গে বিজেপির হয়ে লড়েছিলেন। কি করবেন একনাথ শিন্ডে? সময় কথা বলবে। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ্য ব্যানার্জি, TV9 বাংলা। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন নয়াদিল্লি থেকে। অনিন্দ্য, আমরা যদি দেখি যে এই যে রাজ ঠাকরেকে দলে টানার চেষ্টা, যখন আমরা দেখছি যে মহারাষ্ট্রে শুধুমাত্র যে তাকত নিয়ে লড়াই তাই তো নয়, ব্র্যান্ড বালাসাহেব কার কাছে থাকবে তাই নিয়েও চলছে টাগ অফ ওয়ার। সেখানে দাঁড়িয়ে রাজ ঠাকরেকে দলে টানার চেষ্টা একনাথ শিন্ডের, সেটা কি মাস্টার স্ট্রোক বলা যায়? দেখো, মাস্টার স্ট্রোক, দেখো অবশ্যই একটা উইন উইন প্রপোজিশন তো আছেই। মাস্টার স্ট্রোক বলাটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে বলা হবে, কিন্তু অবশ্যই এটা একটা অত্যন্ত পরিপক্ক মাথার চাল, এটা তো বলাই যেতে পারে। কেননা একনাথ শিন্ডে আজকের মানুষ নয়। একনাথ শিন্ডে সেই সময়ের মানুষ, যখন শিবসেনা তৈরি হয়েছিল তখন বহুদিন লড়াই করেছিলেন। তারপর তিনি মিউনিসিপ্যাল ইলেকশন থানেতে লড়তে পেরেছিলেন। দিঘের আন্ডারে তিনি তার মেন্টরশিপ হয়েছিল। তো অবশ্যই তার পরিপক্কতা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা বুঝতে হবে যে দুজনের কি নেই। একদিকে তোমার রাজ ঠাকরে কিন্তু ক্যারিসমেটিক লিডার, পপুলার লিডার, তার মধ্যে তাকে ঝলক দেখা যায়, বলে না এটা বালা সাহেবের ঝলক দেখা যায়। তিনি কার্টুনও আঁকতে পারেন, কিন্তু রাজনৈতিক সাকসেস কিন্তু তিনি পাননি। অন্যদিকে আবার একনাথ শিন্ডেরা তাদের কিন্তু রাজনৈতিক সাকসেস পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে সেই ঠাকরে, মানে একটা তুমি যেই মুহূর্তে বলবে শিবসেনা, সেই মুহূর্তে ঠাকরে শব্দটা কিন্তু আলাদা করে ভাবা যাবে না। তাই জন্যই যদি একজন ঠাকরে তাদের সাথে যোগ দিয়ে দেন, তাদের সুবিধা, মানে এরও সুবিধা ওরও সুবিধা, কিন্তু এতে কিন্তু বিজেপির অসুবিধা। এখন বিজেপি কী করে, এতে আগামী দিনে কীভাবে জিনিসটা আনফোল্ড করে সেটা দেখার। কিন্তু অবশ্যই এই খবরটা TV9 বাংলা আরেকবার মনে করিয়ে দিয়ে আমাদের ভিউয়ার্সদের, সবার আগে, সমস্ত চ্যানেলের আগে, সবার আগে আমরা ব্রেক করেছিলাম যে দুজনের মধ্যে কথা হচ্ছে। এবং আজকে যেটা জানা যাচ্ছে, আজকে দুপুরে একটা বৈঠক হচ্ছে, ছোট্ট ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে রাজ ঠাকরে সেই বৈঠক করছেন তার নিজের বাসভবনে। তিনি অসুস্থ, তিনি কিছুদিন আগে হসপিটাল থেকে ফিরেছেন, তাই জন্য তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু সেই অবস্থায় তিনি ঘনিষ্ঠদের নিয়ে কয়েকজনকে বৈঠক করছেন। কী বিষয়ে বৈঠক মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি। অনিন্দ, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। এদিকে
মহাসংকটের মধ্যে এবার তৎপর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দুর্নীতি মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে ইডির সমন। 1034 কোটি টাকার দুর্নীতির অভিযোগে আগামীকাল সঞ্জয় রাউতকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিক্রিয়া সঞ্জয় রাউতের। অনিন্দর কাছ থেকে আরো বিশদে জানবো। অনিন্দ, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন একটা মহাসংকট বলা যায় মহারাষ্ট্র সরকারের, তার মধ্যেই ইডির এই ডাক সঞ্জয় রাউতকে, এটা কতটা তাৎপর্যপূর্ণ? কোথাও কি অস্বস্তিতে ফেলবে শিবসেনাকে? দেখো, মানে দুটো জিনিস। একটা হচ্ছে এটা হচ্ছে একটা পাত্রাচাল ল্যান্ড স্ক্যাম। একটা চল হয়েছিল, চল ওখানে ওগুলো চল বলে বম্বেতে, সেখানে বলা হয়েছিল একটা দুর্নীতি হয়েছে। সেই কেস অনেক দিন ধরে চলছিল, এমনকি যার সাথে যুক্ত, মানে যেই একজনের সাথে নাম যুক্ত, তার সঞ্জয় রাউতের নাম জুড়ছে, তার কিন্তু প্রপার্টিও 9 কোটি টাকার প্রপার্টিও অ্যাসেটস তোমার ইডি সেটা কিন্তু সিজ করেছিল। সেটা নতুন কিছু নয়, কিন্তু তাকে ডাকা, আর সেই সময় ডাকা যখন মহারাষ্ট্রের মহাসংকট চলছে, সেটা কিন্তু কেউ মানে সবাই একটা 1+1=2 করছে, এবং এটা খুব স্বাভাবিক করা। তাই জন্যই সম্ভবত আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করছেন, শিবসেনার সঞ্জয় রাউত নিজে বলেছেন আমার মাথা কাটা যাবে, তা সত্ত্বেও আমি গৌহাটিতে যাব না, মানে খুব কড়া শব্দ বলেছেন। শুধু তাই নিজেরা তারা বলছেন না, তারা আমরা দেখছি তৃণমূলের তরফে সাকেত গোখলে টুইট করছেন, তাকে সমর্থন দিচ্ছেন, এবং কংগ্রেসের তরফেও খুব তাড়াতাড়ি সমর্থন আসবে। কারণ এইটা এমন একটা অভিযোগ যেটা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির থেকে এসছে, কংগ্রেসের পার্টির থেকে এসছে, একাধিক বিরোধী পার্টি থেকে এসছে, যে ইডিকে এবং সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এখন এই স্ক্যামটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল, কিন্তু এমন কি হলো যে আগামীকালই সেই সঞ্জয় রাউতকে, সেই সঞ্জয় রাউত যে একরকমভাবে এই মুহূর্তে পুরো উদ্ধব ঠাকরে পিছনে আছেন, কিন্তু তার মুখ হয়ে কিন্তু কথা বলছেন সঞ্জয় রাউত, তাকে ডেকে পাঠাচ্ছে। অবশ্যই বিরোধীরা তাতে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, এবং সম্ভবত আর কয়েক ঘন্টা যাক, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সুর আরও চড়াবে বিরোধী শিবির। আজকে বিকেল 4টার সময় কনস্টিটিউশন ক্লাবে একটা প্রেস কনফারেন্স আছে, আমরা জানতে পেরেছি। সেই প্রেস কনফারেন্স মূলত ছিল অপোজিশন লিডারদের আজকের যশবন্ত সিনহার নমিনেশন নিয়ে, কিন্তু সম্ভবত সেখানে এই বিষয়টিও জোরদার করে তোলা হবে। সঙ্গে থাকো অনিন্দ। মহারাষ্ট্রের সংখ্যালঘু জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের প্রক্রিয়া কিন্তু শিন্দে শিবিরে শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে বলে খবর। তবে কি সমর্থন তুললেন এই 38 বিধায়ক? উদ্ধব সরকারের পতন কি তাহলে শুধুই সময়ের অপেক্ষা? এই প্রশ্ন জোরদার হচ্ছে। একদিকে মহারাষ্ট্রের জটিল রাজনৈতিক সমীকরণ, তারই মাঝে লিগ্যাল গুগলি একনাথ শিন্ডের, তিনি এবং তার বাগী শিবসেনা বিধায়করা আজকে একাধিক বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এমভিএ সরকারের বিরুদ্ধে, এবং তারই মাঝে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কার্যত সংখ্যালঘু হয়ে গেছে মহাবিকাশ আঘাড়ি সরকার? প্রশ্ন এই জন্য উঠছে, এখানে এই সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে একটি পিটিশন, যার একটি পাতায় লেখা আছে 38 জন বাগী শিবসেনা বিধায়ক, যার মধ্যে একনাথ শিন্ডেও আছেন, তারা নাকি সমর্থন তুলে নিয়েছেন উদ্ধব সরকারের থেকে। তার সাথে সাথে আরও অভিযোগ করা হয়েছে এই সমর্থন তুলে নেওয়ার সত্ত্বেও কিন্তু ডেপুটি স্পিকারের অফিস দুর্ব্যবহার করা হচ্ছে তাদেরকে হ্যারাস করার জন্য। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি উদ্ধব সরকার চলে যাওয়ার শুধু সময়ের অপেক্ষা? নয়াদিল্লিতে সুপ্রিম কোর্ট থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। মহারাষ্ট্রের মহাসংগ্রামে পরতে পরতে নাটক। গুয়াহাটি থেকে ঘুঁটি সাজাচ্ছেন লিডার শিন্ডে। এরই মধ্যে মহা উত্তাপ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। 16 জন বিদ্রোহী বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠান ডেপুটি স্পিকার, আর তার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে একনাথ শিবির। আজই মামলার শুনানি রয়েছে। এদিকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন শিন্ডে শিবিরের 34 জন বিদ্রোহী নেতা। শনিবার সেই প্রস্তাবও খারিজ করে দেন ডেপুটি স্পিকার, আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টে শিন্ডে শিবির। একই সঙ্গে বিধায়ক অজয় চৌধুরীকে পরিষদীয় নেতা ঘোষণা করার সিদ্ধান্তকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে বিদ্রোহী শিবির। সব মিলিয়ে আরব সাগরের তীরের রাজনৈতিক উত্তাপে আজ নজর রয়েছে সুপ্রিম কোর্টেও। কিন্তু গুয়াহাটিতে এই মুহূর্তে কি চলছে আমরা সরাসরি জানবো। সুমন কল্যাণ রয়েছেন সরাসরি। সুমন, দেখো, টান উত্তেজনার মধ্য দিয়েই কিন্তু আজকের এই সোমবারের সকালটা কিন্তু শুরু হয়েছে। যেটা প্রথমেই জানা গেল যে গতকালকে উদয় সামন্ত, যিনি সিন্ধে শিবিরে এসে যোগদান করেছেন, যিনি একজন দাপুটে মন্ত্রী মহারাষ্ট্রের,
তিনি গতকালকে এসেছেন এবং তাকে ঘিরে রীতিমতো একটা উৎসবের মেজাজ ছিল এই রেডিসন ব্লু হোটেলের ভেতরে। আজকে যে খবরটা আমরা প্রথমেই ব্রেক করেছি সেটা হচ্ছে যে রিট পিটিশন, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে 38 জন শিবসেনা বিধায়ক তারা কিন্তু এই রাজ্য সরকার মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের থেকে তারা সমর্থন তুলে নিয়েছেন। ফলে এক কথায় বলতে হলে এটাই বলতে হয় যে সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন দাখিল হয়েছে তাতে স্পষ্টভাবে বলা 38 জন শিবসেনার বিধায়ক তারা কিন্তু সমর্থন তুলে নিয়েছেন। তার মানেই এটাই দাঁড়ায় যে সরকার কিন্তু সংখ্যালঘু হয়ে গেছে। আর এই সংখ্যালঘু হয়ে যাওয়ার পর এই মুহূর্তে রেডিসন ব্লুতে রয়েছেন 50 জন বিধায়ক, যার মধ্যে 38 জন বিধায়কের বেশি রয়েছেন শিবসেনার, একনাথ শিন্দে শিবিরের, বাকিজন হচ্ছেন নির্দলের। ফলে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সুপ্রিম কোর্টে কিভাবে এই মামলার শুনানি হয়, কিভাবে এগোয়, তার দিকেই কিন্তু নজর রয়েছে সকলের। মাঝে মাঝেই আমরা দেখছি কয়েকজন আইনজীবী সকাল থেকেই কিন্তু এই রেডিসন ব্লুতে প্রবেশ করেছেন, তারা আবার বেরিয়েও গেছেন। কোথাও মনে হচ্ছে কোনো সই সাবুত করার জন্য হয়তো তারা এই আসছেন, তারা নিয়ে চলে যাচ্ছেন। ফলে সুপ্রিম কোর্টের দিকেই কিন্তু সকলের নজর, আমাদের যেমন নজর, ভেতরে যারা বসে রয়েছেন বিধায়ক 50 জন, তাদেরও কিন্তু নজর ওই একটাই জায়গা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ফলে সুপ্রিম কোর্টের কী বক্তব্য আসে তার উপরেই কিন্তু সিদ্ধান্ত জানা যাবে এবং এখানকার গতি প্রকৃতিরও কিন্তু তারপরেই কিন্তু আমরা জানতে পারবো। একদমই তাই। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে মহারাষ্ট্রের উদ্ধব শিন্ডে শিবিরের যে ডুয়েল, কার হাতে কত ক্ষমতার প্রদর্শন, এই নিয়ে জোর জল্পনা চলছে। গতকাল আরও এক বিদ্রোহী বিধায়ক মন্ত্রী উদয় সাওয়ান্ত তিনি গুয়াহাটিতে শিন্ডে শিবিরের সঙ্গে যোগ দিয়েছেন। এরপরই শিন্ডের দাবি 40 জন সেনা বিধায়ক সহ তার সঙ্গে রয়েছেন 50 জন বিধায়কের সমর্থন। এদিকে সেনার পাল্টা দাবি যে বিদ্রোহী শিবিরের কমপক্ষে 20 জন বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছেন। প্রথম থেকে অচলাবস্থার দায় বিজেপির ঘাড়ে ঠেলেছে জোট সরকার এবং সেনা শিবির থেকে দাবি করা হচ্ছে যে বিদ্রোহীদের একাংশ বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠনের বিপক্ষে, তাই গোপনে শাসক শিবিরের সঙ্গে যোগাযোগ বলে খবর। রাজা রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে মুম্বাই থেকে সরাসরি রয়েছেন। রাজা, এই সময় দাঁড়িয়ে যা সিচুয়েশন দেখা যাচ্ছে, ইতিমধ্যেই বিদ্রোহী শিবসেনা বিধায়করা তারা জানিয়ে দিয়েছে, খুব অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে যে তারা এই সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছে। অর্থাৎ বর্তমানের এই সরকার, মহারাষ্ট্র সরকার, তারা সংখ্যালঘু হয়ে পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিকে জল যাচ্ছে, তাহলে উদ্ধব ঠাকরে সরকারের পতন কি শুধু সময়ের অপেক্ষার কথা বলা যায়, যদিও সবটাই এখনো নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর? এইবার কিন্তু পুরো নজরটাই দেখো মিমি চলে গেল রাজ্যপাল BS কোশিয়ারি তার অফিসের দিকে। তার কারণ এটা সুপ্রিম কোর্টে জানালে তো শুধু চলবে না, সমর্থন প্রত্যাহারের এই বিষয়টা এবং তার বিকল্প কি, আপনারা কি করতে চাইছেন, এটা রাজ্যপালকে যদি তারা লিখিতভাবে জানিয়ে দেন, শোনা যাচ্ছে তারা ড্রাফট রেডি রেখেছেন। কিন্তু এদের টিকি কিন্তু দিল্লিতে বাঁধা। এখন বিজেপি সেন্ট্রাল লিডারশিপের কাছ থেকে যখন এরা সবুজ সংকেত পাবেন, সেটা কখন হবে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, যে তারা সরকার গড়তে প্রস্তুত, বিকল্প সরকার গড়তে প্রস্তুত, এমন যদি হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যপালকে এগিয়ে আসতে হবে। রাজ্যপাল যতক্ষণ পর্যন্ত না তাদের ডাকবেন ততক্ষণ কিন্তু এই অচলাবস্থা কাটবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্টে কতগুলো প্রশ্ন উঠতেই পারে। যেমন ধরো, আমি যেটা তখন বলছিলাম লাইভে একটু আগে, এখন থেকে বেশ খানিকক্ষণ আগে, যে তাদের যদি মেজরিটি সংখ্যা থাকে, সেই মেজরিটি সংখ্যাটা কোর্টে প্রমাণ করার কোনো জায়গা নেই, কারণ কোর্টে প্যারেড করানো সম্ভব নয়। প্যারেড করাতে হবে রাজনীতির ময়দানে এবং বিধানসভার অন্দরে। বিধানসভার অন্দরে তারা কি এখন ফিরতে পারবেন মুম্বাই থেকে? এটা একটা প্রাইম প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদিকে শক্তি প্রদর্শনের যে কথা তুমি বলছো, কালকে এই যে বারবার সঞ্জয় আনন্দ দিঘের নাম উঠে আসছে, প্রয়াত শিব সৈনিক যিনি 2002 সালে মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্টে, তার ভাইপোকে কালকে, তার নাম হচ্ছে কেদার দিঘে, তাকে নামিয়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে থানের মতো জায়গায়, যেখানে একদম কট্টর শিব সৈনিকদের জায়গা, যেখানে আবার এক সময় এই ইনিও রাজনীতি করেছেন, একনাথ শিন্দেও রাজনীতি করেছেন চুটিয়ে। ফলে এইখানে কিন্তু আজকে পাল্টা আবার শিব সৈনিক যারা হার্ডকোর, তাদের একটা অংশ ময়দানে নামছেন, তারা একনাথ শিন্দের পক্ষে সমর্থন দেবেন। অর্থাৎ এবার আদালতের লড়াইটা রাস্তায় নামাতে চাইছে প্রতিপক্ষ শিবির বা বিরোধী শিবির। কিন্তু মাথায় রাখতে হবে, এখনও পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে কিন্তু এরা যাননি। অর্থাৎ তুমি যদি নতুন দল গড়তে যাও, তাহলে সেই দলের সিম্বল কি হবে বা দল গড়ার ইন্টেন্ট, এটা হচ্ছে পিপুলস 1951-এর বা 56, আমার সালটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের আন্ডারে নতুন রাজনৈতিক দল গড়তে গেলে তোমাকে ইলেকশন কমিশনের কাছে পিটিশন ফাইল করতে হবে এবং জানাতে হবে যে আমার সঙ্গে এতজনের সমর্থন আছে, এত রাজনৈতিক নেতা আছে, কর্মী আছে। শুধু বিধায়ক নিয়ে এটা হবে না,
কারণ বারবার আমি বলছি যে 18 জন যে সাংসদ তাদের মধ্যে দুজন, একজন আছেন একনাথ সিন্ডের ছেলে শিবসেনার, তাদের আরেকজন আছেন ভাবনা গাওলি, তাকেও তিনি ইডি স্ক্যানারে রয়েছেন। এই দুজন বাদে বাকি 16 জন কিন্তু এখনও শিবসেনার, যেটা মূল স্রোতের শিবসেনা, তাদের পক্ষে রয়েছেন। সাংসদদের সমর্থন আদায় করতে না পারলে নতুন দল খোলার তোড়জোড় কিন্তু খুব বেশি দূর এগোবে না। এখন পুরোটাই নজর রাজভবনের দিকে, যে রাজ্যপাল এই নিয়ে কি বলেন। তিনি কি এদের সরকার করতে আমন্ত্রণ জানাবেন? এখনও পর্যন্ত পরিস্থিতি কি সেই দিকে গেছে? আর যদি তিনি আমন্ত্রণ জানান, তার আগে কিন্তু দিল্লির বিজেপির থেকে সিগন্যাল পেতে হবে। এমন নয় তো, যেটা এরা বারবার দাবি করছেন যে ওদের সংখ্যায় হয়তো 50, কিন্তু সেখানে ছদ্মবেশে উদ্ধব ঠাকরের কিছু লোক দাঁড়িয়েছেন, ভেতরে ঢুকে আছেন, এমনও তো হতে পারে। সেই শিবির থেকে যে চটপট খবর চলে আসছে, সঞ্জয় রাউত দাবি করছেন ওদের শিবিরে আমাদের লোকও আছে। অর্থাৎ একটা ম্যাটার অফ মিসট্রাস্ট বা ডিস্ট্রাস্ট এটাও কিন্তু আছে, অবিশ্বাসের বাতাবরণ। কে যে কার শিবিরে খবর পাঠিয়ে দেবে এটাও কিন্তু দুই শিবিরের কাছে কেউ হলফ করে কিছু বলতে পারে না। যার ফলে সাংসদদের পূর্ণ সমর্থন আদায় না করে নতুন দল গড়ার পথে এগোলে সেটা বোকামি হবে বলে অনেকেই রাজনৈতিক এক্সপার্টরা মনে করছেন। আর বিজেপি অবশ্যই চাইবে, যেটা অনিন্দ বলছিল, যে এই পুরো 50 জনের যে টিম তৈরি হয়েছে, অন্তত শিবসেনার যে 38 জনের আছে, 38 থেকে 40-এর মধ্যে, তারা পুরোটা বিজেপিতে মার্চ করে যাক। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বিজেপি অবশ্য এটাই চাইবে যে তোমরা পুরো একদম, যেহেতু 2/3 বেশি মেজরিটি হয়ে যাচ্ছে, 2/3 বেশি হয়ে গেলে তোমরা পুরো বিজেপিতে চলে আসো। কিন্তু সেই সময় কি এই মুহূর্তে এসেছে? আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে তার জন্য। একদমই রাজা। এবং আরও একটা ছবি মারাঠা ভূমে দেখা যাচ্ছে, লড়াইটা যে শুধুমাত্র মাথায় মাথায় হচ্ছে তাই নয়, একেবারে তৃণমূল স্তরের যে কর্মীরা তারাও পথে নেমে পড়েছেন। নেতাদের ক্ষমতা দখলের লড়াইয়ে রাস্তায় নেমে পড়েছেন কর্মীরা, এবং ঠানেতে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন শিন্ডে সমর্থকরা। গতকাল আমরা দেখেছি ঠাকরে সমর্থকরা পথে নেমেছেন, বাইক র্যালি করেছেন। আজ শিন্ডে সমর্থকরা তাদের শক্তি দেখাচ্ছেন। জোটে থেকে দলের ক্ষতি, কংগ্রেস এনসিপির হাতে বারবার আক্রান্ত হওয়ার অভিযোগ, এবং তাই শিন্ডেকে সমর্থন দাবি করছেন কর্মীদের একাংশ। রাজা, এই ছবিটা নিয়ে কি বলবে? এই ছবিটা হচ্ছে, ওই জন্যই বলছি, ঠানে জায়গাটা হচ্ছে অত্যন্ত একরোখা শিব সৈনিক, যারা গোঁড়া শিব সৈনিক, যারা খুব ডগমা মেনে চলেন, একদম ডগম্যাটিক, তাদের জায়গা। এখানে হার্ডকোর শিব সৈনিকদের জায়গা। সেখানে একটা বিভাজন দেখা যাচ্ছে। দেখা গেছিল যে কালকে রবিবার দিন উদ্ধব ঠাকরের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে সেখানে। স্বাভাবিকভাবে সন্দেহের তীর চলে যায় কাদের দিকে? যারা শিন্ডের পন্থী, তাদের দিকে সন্দেহের তীর চলে যায়। এরপরে কিন্তু সেখানে প্রয়াত আনন্দ দিঘের ভাইপো, তাকে নামানো হয়েছিল। এটা উদ্ধব ঠাকরের তিনি অত্যন্ত কাছে, সেই ছবি আমরা দেখিয়েওছি। TV9 বাংলায় সেই ছবি প্রথম দেখায়। তার পাল্টা আজকে আবার একনাথ সিন্ডের ক্যাম্পের যারা সমর্থক, তারা সেখানে নামছেন। ফলে এইবার কিন্তু কোথাও একেবারে রাস্তার ওপর দাঁড়িয়ে যেটা শোডাউনের পরিস্থিতির দিকে এগোচ্ছে। যদিও এটা কাম্য নয় মোটেই, সেটা খুব একটা ভালো ইঙ্গিতবাহী হবে না মুম্বাইকার বা যারা মহারাষ্ট্রের বাসিন্দা, তাদের পক্ষে। মানুষ কিছুটা সন্ত্রস্ত হয়ে আছেন, ক্যামেরার সামনে তারা এটা নিয়ে মুখ খুলতে চাইছেন না। অর্থাৎ যদি রাস্তায় নেমে জোর কার এটা প্রমাণ করতে হয়, তখন কিন্তু একটা আইন শৃঙ্খলার আনরেস্টের পরিস্থিতি তৈরি হতে পারে। একদমই রাজার সঙ্গে থাকো। এরই মধ্যে আরও একটা খবর আপনাদের জানাই, সিনেমার চিত্রনাট্যের থেকে যা কোনো অংশে কম নয়। এক ফোনে বেনামে রুম বুক করা হয়েছিল, কিন্তু বিল না মিটিয়েই রাতারাতি উধাও বিপাকে সুরাটের হোটেল কর্তৃপক্ষ। মহারাষ্ট্রে উদ্ধব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সোজা সুরাটের হোটেলে উঠেছিল শিন্ডে শিবির। এবং হোটেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 35টা ঘর বুক করা হলেও তার বিল এখনও বকেয়া রয়েছে। জানা গেছে সরকারি এক উচ্চপদস্থ আধিকারিক ফোন করে রুম বুক করতে বলেন। ABC এই নামে রুমগুলো বুক করা হয়। বিদ্রোহী বিধায়কদের ঢোকা বা বেরোনোর সময় কোনো নথি যাচাই করা হয়নি। শুধু তাই নয়, গোপনীয়তা বজায় রাখতে বিদ্রোহীদের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি হোটেলের সাধারণ কর্মীদের। সব মিলিয়ে চূড়ান্ত সাসপেন্স। আর এখন বিপাকে হোটেল কর্তৃপক্ষ, কারণ তাদের বিল না মিটিয়েই পগার পার এই বিধায়করা।